হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিচার বিভাগে বড় রথবদল, অবসরে 12 বিচারপতি। উচ্চ আদালতে স্বচ্ছতা ফেরাতে আজ একযোগে 12 জন বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। বিচার বিভাগে দলীয়করণ মুক্ত করার এই লড়াই কতটা সফল হবে? জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শ্রদ্ধা ও বিশেষ ঘোষণা। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির উদ্দেশ্যে বিশেষ এক ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মুক্তি নিয়ে বড় কোনো চমক অপেক্ষা করছে সারা দেশের জন্য। কেন পদত্যাগ করছেন স্থানীয় নেতারা? কেন্দ্র ঘোষিত নতুন কমিটির প্রতিবাদে আজ দেশের 5টি জেলায় একযোগে পদত্যাগ করেছেন বিএনপির তৃণমূল নেতারা। এই ভাঙন কি দলটির আন্দোলনের গতি কমিয়ে দেবে? দীর্ঘ বিরতির পর আবারও সংসদে দেখা যাচ্ছে ডক্টর রেজা কিরবিয়াকে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে তারা অন্তর্ভুক্তি দলের ভেতরে ও বাইরে কি প্রভাব ফেলেছে সেই অন্তর্মহলের খবর আমাদের কাছে। প্রধানমন্ত্রী ভারতের সফরে এজেন্ডা ফাঁস। আগামী মাসে প্রধানমন্ত্রী দিল্লি সফরে গঙ্গা পানি চুক্তি নবায়ন হতে পারে, তবে ভারতের পক্ষ থেকে কি আবদার করা হয়েছে যা প্রকাশ করা হয়নি। শিক্ষাক্রমে আবারও পরিবর্তন। নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের আপত্তির মুখে পিছু হটছে শিক্ষা মন্ত্রণালয়। মার্কিন সিস্টেমে কি তবে আবার পরীক্ষা ফিরছে? জাগর প্রকল্পের টাকা, কোটি কোটি টাকা লোপাট। মেগা প্রজেক্টের নামে সরকারি কোষাগারের অর্থ হরিলুটের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে অনুসন্ধানী প্রতিবেদনে। প্রভাবশালী কয়েকজন আমলা ও রাজনীতিবিদদের নাম এখানে ওতপ্রোতভাবে জড়িত। বন্ধ কলকারখানা পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী। বিগত কয়েক বছরে বন্ধ হওয়া কলকারখানা চালু করার উদ্যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে যেসব কলকারখানা বিগত বছরগুলোতে বন্ধ হয়ে গেছে পর্যায়ক্রমে আমরা তা আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। শুক্রবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এক ঘোষণা দেন। এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমার সামনে একটি ব্যানারে লেখা রয়েছে বন্ধ কলকারখানা চালু করতে হবে। বর্তমান সরকার বিএনপি সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। সেজন্য সরকার গঠিত হওয়ার পর সাথে সাথে আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বসেছি এবং গত 1 মাস আগে নির্দেশনা দিয়েছি কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারি, যাতে করে সেই সমস্ত শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গেছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা করতে পারি। সেই মিটিংয়ে এই সপ্তাহে আবার নির্ধারিত। এদিকে ইতিহাস নিয়ে অনেক বিতর্ক করা যাবে, কিন্তু তা হামের শিকার বাচ্চার মায়ের মন শান্ত করতে পারবে না বলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, ইতিহাস নিয়ে অনেক বিতর্ক করা যাবে, কিন্তু এই বিতর্ক হামের শিকার বাচ্চার মায়ের মন শান্ত করতে পারবে না, বেকারের কর্মসংস্থান করে দিতে পারবে না। তিনি বলেন, হামে আক্রান্ত শিশুর জন্য ওষুধের ব্যবস্থা করতে হবে, বেকার যুবকের কর্মসংস্থান করতে হবে। বৃহস্পতিবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। 12 মার্চে শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার শেষ হয়। এই অধিবেশনে মোট কার্যদিবস ছিল 25টি। রাষ্ট্রপতি ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য, অধিবেশন, সমাপনী ভাষণ একসঙ্গে দেন সংসদ নেতা তারেক রহমান। সংসদ সদস্যদের উদ্দেশ্যে সংসদ নেতা তারেক রহমান বলেন, আসুন আগামী অধিবেশনে আলোচনা করব কত দ্রুত দেশের বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারি। আলাপ করতে চাই কত দ্রুত কত বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান করতে পারি, কত দ্রুত শিক্ষা ও চিকিৎসা পৌঁছে দিতে পারি। প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের আলোচনা বিষয় হবে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আলোচনা বিষয়বস্তু হবে আমরা অন্য দেশের উদাহরণ দেব না, বরং আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। এদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন 173 আইনজীবীর। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী। সোমবার দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ তথ্য জানান। বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাস বিরোধী বিল 2026-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের 38 অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। তারা উল্লেখ করেন, ভাষা আন্দোলন, 6 দফা, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায় বিচারের নীতির লঙ্ঘন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ, কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে।
আইনজীবীরা জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেই তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। এদিকে চিকিৎসকের ওপর সহিংসতা মানে স্বাস্থ্য ব্যবস্থার ওপর আঘাত বললেন ডক্টর রফিক। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিএমইউর ইউরোলজির বিভাগের অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বলেছেন, চিকিৎসকের ওপর সহিংসতা কোনো ব্যক্তির ওপর আঘাতের সীমাবদ্ধ নয়। এটি রোগীর নিরাপদে চিকিৎসা পাওয়ার অধিকার, হাসপাতালের সেবা পরিবেশ এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার ওপর সরাসরি আঘাত আনে। সোমবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডক্টর মিল্টন হলে চিকিৎসক সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত এক গোল টেবিলে বৈঠকে তিনি এসব কথা বলেন। সহিংসতা প্রতিরোধের সময় এখনই চিকিৎসকের ওপর সহিংসতাকে না বলুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ডক্টর রফিকুল ইসলাম বলেন, চিকিৎসা ক্ষেত্রে জটিলতা, সীমাবদ্ধতা এমনকি মৃত্যু ঘটতে পারে, কিন্তু এর প্রতিক্রিয়া হিসেবে অশ্লীল মন্তব্য, মারধর, ভাঙচুর বা চিকিৎসককে জিম্মি করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আরও বলেন, গত 5ই আগস্টের পর হঠাৎ করেই স্বাস্থ্য খাতে সহিংসতা ঘটনা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন হাসপাতালে গিয়ে ক্ষতিগ্রস্ত চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন এবং দলের পক্ষ থেকেও তাদের প্রতি সংহতি জানানো হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রস্তাবিত স্বাস্থ্যনীতিতে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে জোরালো সুপারিশ করা হয়েছে। সরকারি উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি জানান, ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে সহায়ক হবে বলে তিনি মনে করেন। গোল টেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএমএর উপাচার্য অধ্যাপক ডক্টর FM সিদ্দিক, অধ্যাপক সৈয়দ আতিউর হক এবং উপাচার্য অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম সহ দেশের বিশিষ্ট চিকিৎসকরা। এদিকে প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ দুর্নীতি বিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ। দেশের চলমান পরিস্থিতিতে এবং বর্তমান পরিস্থিতিতে চাঁদাবাজ ও দুর্নীতির রুখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চাঁদাবাজ বিরোধী ও দুর্নীতি বিরোধী কার্ড দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার সন্ধ্যায় রাজধানী অস্থায়ী কেন্দ্র কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির সম্বোধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, যে কোনো সমস্যা সমাধানে বর্তমানে কার্ড ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। তাই দেশের অন্যতম প্রধান আপদ চাঁদাবাজি ও দুর্নীতি থেকে মুক্তি পেতে এই বিশেষ কার্ডের প্রয়োজন। আসিফ মাহমুদ তার বক্তব্যে এনসিপির রাজনৈতিক অবস্থানের কথা স্পষ্ট করে বলেন, সাধারণ মানুষের সেবায় এই দলের দরজা সবার জন্য উন্মুক্ত। তবে যারা গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী ও সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের জন্য এই দলে কোনো জায়গা নেই। বর্তমান প্রশাসনের কঠোর সমালোচনা করে তিনি দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় সরকার চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষা ও গণরায়ের মর্যাদা রক্ষা করতে পারেনি। জ্বালানি তেলের সংকট ও দেশের অর্থনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে এনসিপির মুখপাত্র সরকারের তথ্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। এদিকে ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে 6 ঘন্টায় ব্যবধানে 3 শিশু মৃত্যু। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে 6 ঘন্টা ব্যবধানে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। গতকাল